হ্যালো স্টুডেন্টস, আমরা আগের ভিডিওতে আলোচনা করছিলাম শক্তির বিভিন্ন রূপ। তার মধ্যে আমরা যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা শুরু করেছিলাম। সেখানে যান্ত্রিক শক্তির দুটি রূপ গতিশক্তি এবং স্থিতিশক্তি, তার মধ্যে গতিশক্তি সংক্রান্ত আমাদের বিস্তারিত আলোচনা হয়েছিল। এখন আমাদের টপিক হচ্ছে এই ভিডিওর, এবং এই ভিডিওর মাধ্যমে এই চ্যাপ্টারটা শেষও হবে। সেটা হচ্ছে স্থিতিশক্তি। তো স্থিতিশক্তি বোঝার আগে আমি একটা সহজ উদাহরণ দিই, যেটা সবার মাথায় সহজে ঢুকবে। তোমরা দেখতে পাচ্ছ তিনটে স্কেল রয়েছে। তো দেখে তোমাদের মনে হতে পারে আপাতভাবে যে তিনটে স্কেলের হয়তো দৈর্ঘ্য আলাদা। তা নয়, আমরা তিনটে একই মাপের ধাতব স্কেল নিলাম। এইবারে খানিকটা কিংবা কিছুটা কাদামাটি নিলাম, তাকে হাতে করে সমতল বানিয়ে নিলাম। এইবারে প্রথম স্কেলকে 1 মিটার উপর থেকে, মোটামুটি এখান থেকে 1 মিটার উঁচুতে তুলে, সেখান থেকে শূন্য দাগটা নিচের দিকে রেখে সোজা নিচের দিকে ছেড়ে দিলাম। আর আরেকটা স্কেলকে মোটামুটি 1.5 মিটার উচ্চতা থেকে ফেললাম, আর আরেকটা স্কেলকে 2 মিটার উচ্চতা থেকে ফেললাম। লক্ষ্য করার মতো ব্যাপার হচ্ছে, প্রথম স্কেলের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি 2 সেমি মার্কটা দেখতে পাচ্ছি, দ্বিতীয় স্কেলের ক্ষেত্রে 3 সেমি মার্কটা দেখতে পাচ্ছি, আর তৃতীয় স্কেলের ক্ষেত্রে আমরা মার্ক 4টা দেখতে পাচ্ছি, মানে 4 সেমি মার্কিংটা দেখতে পাচ্ছি। তার মানে দেখো, একই রকম স্কেল কিন্তু ভিন্ন ভিন্ন উচ্চতা থেকে ফেলার জন্য কাদার ভেতরে প্রবেশ করেছে ভিন্ন গভীরতা। তার মানে কাদার ভেতরে যে প্রবেশ করলো, স্কেলগুলি যে কার্য করার সামর্থ্য অর্জন করলো, যে স্কেল যত উঁচু থেকে তাকে ফেলা হয়েছে তত বেশি কিন্তু কাদার ভেতর প্রবেশ করেছে। যেরকম এই থার্ড এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি, বেশি গভীরে এসে গেছে বস্তুর মধ্যে। তার মানে এই ক্ষেত্রে শক্তিটা বেশি। তাহলে বস্তুর মধ্যে এই ধরনের শক্তিকে আমরা বলি স্থিতিশক্তি। এবার স্থিতিশক্তি সম্বন্ধে আমরা আরো ভালো করে জানব। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ছেলে হাতে গুলতি নিয়েছে, একটা পাথর আটকে সে টেনে ছেড়ে দিল। তাহলে পাথরটা সামনের দিকে দ্রুত গতিতে কি হয়, এগিয়ে যায়, মানে নিক্ষিপ্ত হয়। এবারে রাবারের ফিতেকে যে টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করলো, তার ফলে এর মধ্যে একটা কার্য করার সামর্থ্য জন্ম নিল। সেই কার্য করার সামর্থ্যটাই পাথরকে সামনের দিকে এগিয়ে যেতে কিংবা নিক্ষিপ্ত করতে সাহায্য করে কিংবা নিক্ষিপ্ত করে। তাহলে প্রসারিত রাবারের এই ধরনের শক্তিই কিন্তু স্থিতিশক্তি, এটা কিন্তু গতিশক্তি না। এই স্থিতিশক্তি অনেক রকমের হয়ে থাকে, যেরকম অভিকর্ষীয় স্থিতিশক্তি। এটা কিন্তু হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি, কারণ রাবারকে টেনে দিচ্ছি, আমরা প্রসারিত করছি, তার মানে একটা তার যা দৈর্ঘ্য ছিল তার দৈর্ঘ্যের পরিবর্তন ঘটাচ্ছি। এবারে বল অপসারিত করলে সে তার পুনরায় প্রাথমিক দৈর্ঘ্যতে ফিরে আসবে, সেই জন্য আমরা একে বলছি স্থিতিস্থাপক স্থিতিশক্তি। এইবারে প্রশ্ন হচ্ছে, আমরা কোনো বস্তু নিচে পড়ে আছে মাটিতে, ধরো ভূপৃষ্ঠে, সেখান থেকে অভিকর্ষের বিরুদ্ধে তাকে তুললাম। যেরকম তোমরা এখানে ডায়াগ্রামে দেখতে পাচ্ছ, বস্তুটা হয়তো এখানে ছিল, এখান থেকে আমরা এখানে তুললাম। তাহলে অভিকর্ষের বিরুদ্ধে আমরা কিছুটা উপরে তোলার জন্য কিংবা তুলছি, যে কার্য করছি তার জন্য কিছু সামর্থ্যের জন্ম নিতে হয়, নাহলে তুলছে কি করে। এই ধরনের শক্তি একে কিন্তু বলা হয়, এটাও স্থিতিশক্তি, কিন্তু এটা হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করার জন্য, এর নাম হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি। তাহলে আমরা যে উদাহরণগুলো দেখলাম, 3টে উদাহরণ পরপরই দেখেছি আমরা। তো মোটামুটি একটা জিনিস নোটিশ হয়তো তোমরা করেছো, কোনো বস্তু তার অবস্থান কিংবা আকৃতি এর জন্য, অবস্থান কিংবা আকৃতির জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকেই আমরা বলি বস্তুর স্থিতিশক্তি। আবার কোনো বস্তুকে কি দেখলাম, অভিকর্ষ বলের বিরুদ্ধে নিচ থেকে, ভূপৃষ্ঠ থেকে হয়তো উপরের দিকে আমরা তুলতে চাইছি, তাহলে তার অবস্থানের পরিবর্তন, তার মানে কি অবস্থান আকৃতি এই যে পরিবর্তনের জন্য বস্তুটি যে কার্য করার সামর্থ্য অর্জন করে তাকেই আমরা বলে থাকি অভিকর্ষীয় স্থিতিশক্তি। এই অভিকর্ষীয় স্থিতিশক্তির সংজ্ঞার সাথে সাথে রাশিমালা নির্ণয় করা আমাদের অঙ্কতে লাগবে, আবার প্রমাণও পরীক্ষায় আসতে পারে। ছোট্ট করে প্রমাণ, অভিকর্ষীয় স্থিতিশক্তি প্রমাণ করার জন্য যে রাশিমালাটা হচ্ছে আমাদের হচ্ছে mgh, আর এখানে দেখবে ই ফর এনার্জি, পি মানে পোটেনশিয়াল। কারণ হচ্ছে স্থিতিশক্তি বাংলায় যেটা আমরা বলছি সেটা ইংরেজিতে আমরা বলি পোটেনশিয়াল এনার্জি, দ্যাট ইজ ওয়াই এখানে পি এসছে। এবার ধরো একটা এম ভরের একটা বস্তু, সে নিচে এখানে ছিল, মানে ভূপৃষ্ঠ, তাহলে আমরা এখানে 0 ধরবো। এখান থেকে এই উচ্চতায় তাকে তোলা হবে। তাহলে বস্তুর উপরে যে ক্রিয়াশীল বল, মানে তার যে ওজন, সেটা কত হবে তোমরা ক্লাস 8-এ পড়েছো, W = mg, থাকলো mg। তাহলে অভিকর্ষের বিরুদ্ধে তাকে যে তোলা হচ্ছে, তার জন্য স্বাভাবিকভাবে
কৃতকার্য কিংবা কার্য করতে হবে, সে কার্যটা কত হবে না বল ইন্টু সরণ, তাহলে বল কত mg, সরণ কত h, তাহলে mg ইন্টু h। এই যে কৃতকার্য করা হলো, এই কৃতকার্যটা এই বস্তুর মধ্যে স্থিতিশক্তির হিসেবে সঞ্চিত কিংবা তার মধ্যে থাকবে, একেই বলা হয় অভিকর্ষীয় স্থিতিশক্তি। এখান থেকে সরাসরি তোমরা অঙ্ক পেতে পারো, যেরকম এখানে দেখতে পাচ্ছ তোমাদের বইতে উদাহরণ রয়েছে। ভূপৃষ্ঠ থেকে 5 মিটার উচ্চতায় 4 কিলো ভরের একটি বস্তুকে রাখা হলে বস্তু স্থিতিশক্তি নির্ণয় করো। দেখো এখানে 5 মিটার এসআই এককে আছে, 4 কিলো মানে কেজি, সেটাও এসআই এককে, তাই তোমাদের কোনো সমস্যা নেই, সরাসরি গুণ করে দিলে উত্তর কিন্তু পেয়ে যাচ্ছ। জি এর মান তো 9.8 বসাবে মানে এসআইতে। কিন্তু এরকমও থাকতে পারে অঙ্ক, হয়তো এটা 5 সেমি আছে, এটা কিন্তু কিলো আছে, তাহলে তোমাকে কি করতে হবে 5 সেমিটাকে মিটারে করে নিতে হবে, কিংবা এই কিলোটাকে আমরা গ্রামে করে নেবো, তাহলে তখন হয়তো এখানে জুলে বেরিয়েছে সিজিএসএ করলে আর্গে বেরোবে। তো তোমরা একই ইউনিট রাখতে হবে, অন্যান্য চ্যাপ্টারে যেরকম অঙ্ক করার সময় সবসময় বলা হয় পদ্ধতি একটাই ফলো করতে হয়, চেষ্টা করবে এসআই পদ্ধতিতেই করা। এখানে একটা কথা একটা বলে ফেলা ভালো যে স্থিতিশক্তি ও গতিশক্তির মধ্যে গতিশক্তি কিন্তু কখনোই ঋণাত্মক হয় না, সে শূন্য হতে পারে, কিন্তু স্থিতিশক্তি ঋণাত্মক হতে পারে। প্রশ্ন রয়েছে যে স্থিতিশক্তি ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, শূন্য হতে পারে, শূন্য গতিশক্তিও হতে পারে, তো সেটা নিয়ে আমরা আলোচনা করছি না। স্থিতিশক্তি কিন্তু ঋণাত্মক হতে পারে, কিরকম আমি এই উদাহরণেই যাব। দেখো এইখানে ভূপৃষ্ঠ, আমরা ভূপৃষ্ঠকে প্রমাণ হিসেবে ধরছি, নির্দেশস্থল হিসেবে ধরছি, তাহলে ভূপৃষ্ঠের সাপেক্ষে এটা হচ্ছে 0। এবারে ভূপৃষ্ঠ থেকে আমি এই উচ্চতা উপরের দিকে তুলেছি, যেহেতু আমরা ভূপৃষ্ঠকে নির্দেশস্থল হিসেবে ধরা হয়, তো উপরের দিকে তোলার জন্য আমাদের এই স্থিতিশক্তিটা হচ্ছে কিন্তু পজিটিভ, মানে প্লাস mgh। এবার এখান থেকে যখন নিচের দিকে নামানো হবে, ধরো আমরা ভূপৃষ্ঠ রয়েছে, তার নিচে একটা খনি রয়েছে, সে খনিতে আমরা নামলাম 5 মিটার কি 10 মিটার কি 50 মিটার দূরত্ব নিচের দিকে গেলাম, তখন কিন্তু ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে হচ্ছে, তাহলে নেগেটিভ সাইডে হচ্ছে, এই জন্য এই ধরনের স্থিতিশক্তিকে আমরা বলে থাকি ঋণাত্মক। কিন্তু গতিশক্তির ক্ষেত্রে ঋণাত্মক কনসেপ্টটা নেই, কারণ সেখানে রাশিমালা তোমরা দেখেছো হাফ mv² হয়, তাহলে হাফ তো একটা সংখ্যা ধ্রুবক, m ভর তো ঋণাত্মক হতে পারে না, সেও ধ্রুবক। এবারে ভি গতিবেগ ঋণাত্মক হতে পারে যেহেতু ভেক্টর রাশি, কিন্তু v² তাহলে যদি নেগেটিভও হয় তাহলে বর্গ করলে সেটা কিন্তু পজিটিভ হয়ে যাবে। তো এই জন্য স্থিতিশক্তি শুধুমাত্র ঋণাত্মক হতে পারে। এবারে প্রশ্ন হচ্ছে, আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস পড়বো যেটা আমাদের ভালো করে মাথায় ঢোকাতে হবে, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি। এবার যান্ত্রিক শক্তি মানে আমরা স্বাভাবিকভাবে গতিশক্তি এবং স্থিতিশক্তিকে বুঝি, এবারে তার সংরক্ষণ নীতি। তো তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিই, ধরো একটা ছোট্ট পাথরকে তুমি উপরের দিকে উলম্বভাবে ছুড়ে দিলে, কি হবে না ঢিলটা কিংবা পাথরটা উপরের দিকে যাবে, যতটা মোটামুটি যাওয়ার গেল, যত উপরের দিকে যাচ্ছে তার কিন্তু বেগ তত কমছে, কিন্তু কমতে 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 একটা সময় এলো যেখানে একদম টপ পয়েন্টে পৌঁছালো, যেখান থেকে স্যার উপরে যেতে পারছে না, সেখানে তার বেগ কিন্তু নেই, মানে স্থির হয়ে গেছে। এইরকম সিচুয়েশনে বস্তু এবারে কি হলো, সেই উপর পয়েন্ট কিংবা টপ পয়েন্ট থেকে নিচের দিকে নামতে শুরু করে। নিচের দিকে নামার সময় সে কিন্তু খুব দ্রুত বেগে নামতে থাকে, কারণ পৃথিবী তার কেন্দ্রের দিকে সকল বস্তুকে টানতে থাকে। তাহলে তোমরা যখন ঢিলটাকে উপরের দিকে ছুঁড়েছিলে তখন ঢিলটার একটা নির্দিষ্ট বেগ ছিল, বেগ আছে মানে শক্তি আছে, কি শক্তি না গতিশক্তি আছে। এবার ঢিলটা যখন উপরের দিকে চলে গেল তখন বেগ কমছে, কমতে 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 এক সময় গতিশক্তি শূন্য হয়ে গেল। তাহলে এই যে গতিশক্তি শূন্য হয়ে গেল, তার মানে কি হচ্ছে, স্থিতিশক্তি বাড়ছে। তার মানে কি, মোট শক্তি ধ্রুবক, একটা কমলে আরেকটা বাড়ে, আর আরেকটা কমলে আরেকটা তখন স্বাভাবিকভাবে কমে যায়। এইবারে যেরকম ধরো আমরা যদি এখানে দেখি, বায়ুর বাধাকে যদি আমরা গ্রাহ্য না করি, ওটাকে যদি বাদ দিই, কারণ বায়ুর বাধা থাকবেই, সেটাকে আমরা উপেক্ষা যদি করি, তখন ঢিলের ক্ষেত্রে প্রমাণ করা যায় যে পরিমাণ গতিশক্তি তারা হ্রাস পেল ওপরের দিকে যাওয়ার সময়, সেই পরিমাণ কিন্তু স্থিতিশক্তি তার বেড়েছে। একটা জেনারেল কনসেপশন বলি আমি, ধরো বস্তুটা m ভরের যদি এই মার্বেল পাথরটা যদি বস্তু হয়, এটা এখানে ছিল, এটাকে আমি যখন উপরের দিকে তুলছি, তা স্বাভাবিকভাবে নির্দেশস্থলের সাপেক্ষে উচ্চতা বাড়ছে, তাহলে স্থিতিশক্তি তো বাড়ছে, কিন্তু গতিশক্তি কমে যাচ্ছে, তাই তো? এই জিনিসটাই তোমাদের বইতে এখানে বলা রয়েছে, তোমাদের এটা ভালো করে বুঝতে হবে যে গতিশক্তি যে পরিমাণ হ্রাস হয় স্থিতিশক্তি সেই পরিমাণ বৃদ্ধি হয়। উল্টোটাও বলতে পারি, যদি কোনো ক্ষেত্রে গতিশক্তি বৃদ্ধি ঘটে তখন সেই ক্ষেত্রে স্থিতিশক্তি কিন্তু হ্রাস হবে। যেরকম ঢিলের ক্ষেত্রে উল্টোটাও হয়, যেরকম ঢিলটা উপরের দিকে চলে গেল, যখন নামে তখন গতিশক্তি খুব বেশি, স্থিতিশক্তি ততই কম। একটা সময় আসবে যখন ভূমি স্পর্শ করবে তখন দেখবে স্থিতিশক্তি একেবারে নেই। তাহলে ঢিলের গতিশীল অবস্থার যে কোনো মুহূর্তে গতিশক্তি এবং স্থিতিশক্তি এর যে সমষ্টি কিংবা যোগফল সেটা সর্বদা কিন্তু ধ্রুবক থাকে।
এক্ষেত্রে শুধুমাত্র গতিশক্তি স্থিতিশক্তিতে বা স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়, তার মানে অন্য কোনো রূপান্তর হয় না, যেরকম তাপশক্তি কিংবা কোনো কিছু সেরকম রূপান্তর খুব একটা কিন্তু হয় না। এবারে প্রশ্ন হচ্ছে, যখন সর্বোচ্চ উচ্চতায় থাকে তখন সেই লাস্ট মুহূর্তে একদম টপ পয়েন্টে তখন তো প্রায় স্থির থাকে, তখন কিন্তু গতিশক্তি থাকে না, যেটা আমি একটু আগেই বলছিলাম, তোমাদের বইতে এখানে লেখা রয়েছে। তাহলে পুরো গতিশক্তিটাই কিন্তু স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়েছে। আবার যখন নিচের দিকে ঢিলটা পড়া শুরু করে তখন স্থিতিশক্তি স্বাভাবিকভাবে কমছে, কারণ হাইট কমছে, উপরের দিকে চলে গেছে, সেখান থেকে নামছে, ধীরে 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 নামছে, তো সেই মুহূর্তে গতিশক্তি বাড়ছে, কিন্তু স্থিতিশক্তি মিনিমাম হয়ে যাচ্ছে। আবার যখন ভূমিস্পর্শ করবে তখন স্বাভাবিকভাবে তখন তার স্থিতিশক্তি কিন্তু আর থাকছে না। তাহলে এইখান থেকে আমরা যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি লিখতে পারি, যেটা পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি না, কোন শক্তি ক্ষয়কারী বা অপচয়ী বল, যেরকম ঘর্ষণ বল, বায়ুর বাধা প্রদানকারী বল উপস্থিত যদি না থাকে, কোন শক্তি ক্ষয়কারী বা অপচয়ী বল যদি উপস্থিত না থাকে, কোন বস্তু বা বস্তু সংস্থা মোট যে যান্ত্রিক শক্তি মানে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি এর যে সমষ্টি সেটি সর্বদা অপরিবর্তিত থাকবে। এটাই হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি। এইখানে আমাদের নবম শ্রেণীতে 11 গেলে তোমাদের অনেকগুলো প্রমাণ করতে হবে, কিন্তু নবম শ্রেণীতে একটাই প্রমাণ রয়েছে যে যখন একটা বস্তু, যে ঢিলের উদাহরণটা তোমাদের দিচ্ছিলাম, সেই ঢিলটাকে যখন আমরা ধরো এরকম ছিল, যখন তাকে উপরের দিকে ছোড়া হলো, আবার যখন উপর থেকে সে নিচের দিকে নামছে, তো দুই ক্ষেত্রেই আমি বলেছিলাম যে তার মোট শক্তি কিন্তু ধ্রুবক হবে। তো আমাদের নবম শ্রেণীতে যেটা কাজ হচ্ছে যে একটা বস্তু উপর থেকে যখন নিচে ছেড়ে দেওয়া হলো তখন তার প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তি ধ্রুবক থাকে, সেটা গাণিতিকভাবে প্রমাণ করে দেখাতে হবে, যেটা আমি এখনই মুখে বললাম। তো প্রমাণটা তোমাদের অনেকেরই সমস্যা হয় বুঝতে, তো প্রমাণটা আমি একটু ভালো করে বুঝিয়ে দিই, আশা করি তোমাদের আর সমস্যা থাকবে না। ধরো একটা বস্তু যার ভর m, সে ভূপৃষ্ঠ থেকে কিংবা আমাদের নির্দেশস্থল যাকে তোমরা বলো সেখান থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় আছে। সে উচ্চতা কত? সে উচ্চতা এখানে ধরা হয়েছে h। এখানে না লেখা থাকলেও বুঝে নিতে হবে এটা h। কেন? মোট হচ্ছে h। এখান থেকে সে তো পড়তে 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 আসবে, এরকম তো অনেকগুলো বিন্দু পাবো। তো আমরা 3টে বিন্দু ধরলাম, একদম টপটা ধরলাম, একদম গ্রাউন্ড লেভেলটা ধরলাম, আর মোটামুটি ইন বিটুইন, মাঝামাঝি। জরুরি নয় যে একদম মাঝখানে হবে, ঠিক আছে? একদম মধ্যবিন্দু হবে সেরকম কোনো জরুরি নয়, সে এখানেও হতে পারে, এখানেও হতে পারে। সেখানে উচ্চতা ধরলাম h1। তাহলে গোটাটা ছিল h, এইটুকু হচ্ছে h1, তাহলে বাকিটা কত? h মাইনাস h1। তাহলে লিখে ফেললাম আমরা h মাইনাস h1। এইবারে প্রশ্ন হচ্ছে, এই এ বিন্দুতে এখানে বস্তুটা কি স্থির অবস্থায় আছে? একে ছাড়বো এখনই আমি। তো যেহেতু স্থির অবস্থায় আছে, স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে এখানে গতিশক্তি তার শূন্য, স্থিতিশক্তি কত হবে না, এখান থেকে উচ্চতা h। তাহলে স্থিতিশক্তির ফর্মুলা আমি এখনই তোমাদের বলেছিলাম, ওই স্থিতিশক্তির ফর্মুলা mgh। তাহলে মোট শক্তি কত হবে? গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। গতিশক্তি হচ্ছে 0, স্থিতিশক্তি হচ্ছে mgh, তাহলে মোট হচ্ছে mgh। তাহলে এ বিন্দুতে মোট শক্তি পাওয়া গেল mgh। তার মানে বি বিন্দু, সি বিন্দু সবগুলোতে প্রমাণ করে আমাকে দেখাতে হবে মোট শক্তি হচ্ছে mgh। তাহলে দেখা যাক, যখন বি বিন্দুতে পৌঁছালো, স্বাভাবিকভাবে এখানে তো স্থির ছিল, গতিবেগ নেই, তাহলে এখানে একটা কিছু গতিবেগ থাকবে, সেই গতিবেগকে আমরা ধরে ফেললাম v1। তাহলে বি বিন্দুতে আমাদের গতিশক্তি তাহলে কত হবে না, গতিশক্তির সূত্র আমরা জানি হাফ mv স্কোয়ার। তাহলে হাফ mv স্কোয়ার, কিন্তু এখানে তো আমি গতিবেগ v ধরিনি, বইতে কি ধরা আছে? v1। সো এটা হবে হাফ mv1 স্কোয়ার। এবার প্রশ্ন হচ্ছে v1 এর মান কত? না তোমরা মনে করো, দেখো বল ও গতি চ্যাপ্টারে তোমরা একটা ফর্মুলা প্রমাণ করেছিলে গতি বিশ্লেষণ করার সময়। কোন বস্তু যখন গতিশীল থাকে, প্রাথমিক গতিবেগ u এবং অন্তিম গতিবেগ যখন v থাকে, সে ফর্মুলা ছিল কি? v স্কোয়ার সমান u স্কোয়ার প্লাস 2s। এই ক্ষেত্রে প্রাথমিক গতিবেগ নেই, কারণ স্থির ছিল প্রথমে, তাহলে u কে 0 করো। তাহলে v স্কোয়ার সমান কত হবে? 2s। a মানে ত্বরণ, এই ক্ষেত্রে ত্বরণ মানে অভিকর্ষজ ত্বরণ, তাই এর জায়গায় g বসাও। আর কত? s মানে হচ্ছে সরণ। সরণ কত হয়েছে? এই বিন্দু থেকে এই অবধি দূরত্ব কত অতিক্রান্ত করেছে, কিংবা সরণ কত হয়েছে, সেটা হচ্ছে h1। তাহলে ফর্মুলা হলো v স্কোয়ার সমান 2g h1। তাহলে বসিয়ে দাও, এখানে বসানো হয়ে গেল, 2 কেটে গেল, কত পাওয়া গেল? mgh1। তো তোমরা বলে স্যার mgh1 এটা তো মিলছে না। না, এটা শুধুমাত্র গতিশক্তি। আমি বলেছিলাম গতিশক্তি প্লাস স্থিতিশক্তি সমান ধ্রুবক। এরপর হচ্ছে বি বিন্দুতে উচ্চতা কত ছিল গ্রাউন্ড লেভেল থেকে? না h মাইনাস h1। তাহলে স্থিতিশক্তি কত হবে? mgh মাইনাস h1। তাহলে এইটা আর এইটাকে যোগ করে দেখো, mgh1 কেটে গেল, পাওয়া গেল শুধুমাত্র mgh। তাহলে ঘুরে ফিরে দেখো একই জিনিসই প্রমাণ হলো। এবার আসা যাক সি বিন্দুতে, যেখানে গ্রাউন্ডকে টাচ করছে। সি বিন্দুতে যখন টাচ করছে, স্বাভাবিকভাবে গ্রাউন্ড থেকে উচ্চতা 0,
টাচ করে গেছে, তাই দেখো স্থিতিশক্তি নেই। এবার গতিশক্তি কত হবে না হাফ mv স্কোয়ার, কারণ এখানে যা গতিবেগ হবে এখানে তা গতিবেগ, এখানে গতিবেগ আরো বেড়েছে, তা সেটা হচ্ছে হাফ mv স্কোয়ার। এই হাফ mv স্কোয়ার মধ্যে ভি স্কোয়ার আগের ফর্মুলা যে ছিল আমাদের, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, ইউ তো শূন্য, তাহলে ভি স্কোয়ার সমান কত হচ্ছে না 2gh। দেখো ভি স্কোয়ার সমান 2gh বসানো হলো, mgh প্লাস 0 যোগ করা হলো, দেখো যোগফল সেই mgh। তাহলে এখানেও দেখো mgh, এখানেও দেখো mgh, এখানেও mgh। তার মানে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যদি বায়ুর বাধা কিংবা অন্যান্য বাধা যদি আমরা উপেক্ষা করি, তাহলে প্রত্যেক বিন্দুতে, সে যতই বিন্দু, এরকম যদি 30টা বিন্দুও ধরা হয়, প্রত্যেক বিন্দুতে কিন্তু মোট শক্তি কিংবা যান্ত্রিক শক্তির যে সমষ্টি সেটা কিন্তু ধ্রুবক থাকবে। এই চ্যাপ্টারে এখানেই তোমাদের থিওরি শেষ হলো। এখানে গাণিতিক উদাহরণগুলো রয়েছে, নাহলে অনুশীলন অঙ্কগুলো কত সমস্যা হবে। আমি গাণিতিক উদাহরণ তোমাদের একটু হিন্টস দিয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের অঙ্কগুলো করতে কোনো সমস্যা না হোক। যেরকম এখানে দেখো 1 কিলো ভরের বস্তু রয়েছে, ভূপৃষ্ঠ থেকে 20 মিটার উচ্চতা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। যেরকম তোমরা এখানে দেখলে এক্সাম্পলে, ছেড়ে দেওয়ার 1 সেকেন্ড 2 সেকেন্ড পরে বস্তু স্থিতিশক্তি গতিশক্তি নির্ণয় করো। আর দেখাও যে দুই ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি অপরিবর্তিত থাকে, মানে মোট শক্তি ধ্রুবক থাকে। তাহলে আমরা কাজ করব, প্রথমে জি এর মান আমরা জানি 9.8, ভর দেওয়াই আছে 1 কিলো, সব এসআইতে করবো। তাহলে সময় দেওয়া আছে 1 সেকেন্ড। তো তোমরা বলগতি চ্যাপ্টার মনে করে দেখো, ভি সমান ইউ প্লাস এটি সমীকরণ করেছিল, ভি সমান ইউ প্লাস এটি, ইউ তো নেই এখানে, তাহলে ভি সমান এটি তো মান ধরছি, তাহলে ভি ওয়ান সমান এটি ওয়ান, এ মানে এখানে স্বাভাবিকভাবে ত্বরণ মানে অভিকর্ষ বলের টানে হচ্ছে এটা, তাই ভি ওয়ান ইকুয়াল টু জিটি ওয়ান, মান বসিয়ে দিলে ভি ওয়ান বের করে নিলে। এইচ কত হবে না তোমরা একটা ফর্মুলা প্রমাণ করেছো বলগতি চ্যাপ্টারে, এস সমান ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, ইউ তো এখানে শূন্য, প্রাথমিক বেগ ছিল না, তাহলে এস এর জায়গায় আমরা লিখবো h1, কারণ উচ্চতা, এস হচ্ছে সরল, উচ্চতা একই, তাহলে হাফ এটি স্কোয়ার। তাহলে এ মানে এক্ষেত্রে ত্বরণ হচ্ছে জি, সময় হচ্ছে t1, বসিয়ে ফেললাম। এখানে বসানোর পর h1 যেটা রয়েছে সেখান থেকে মানগুলো বের করে নিলাম। তাহলে এইভাবে যেরকম ভি ওয়ান বের করলাম ওইরকম ভি টু বের করে নেবে, শুধু ফর্মুলা একই থাকবে। এখানে ভি ওয়ান সমান জি টি ওয়ান ছিল, সেখানে হবে ভি টু সমান জি টি টু। মানগুলো বসালে, মানগুলো বসানোর পর কি করতে হবে না আমাদের যোগফলও বের করতে হবে। একইভাবে 2 সেকেন্ড পরে বের করে নিলাম। গতিশক্তি স্থিতিশক্তি যে মান বসিয়ে পেলাম সেগুলোকে যোগ করলাম, পরের ক্ষেত্রেও করব, দেখবে যোগ করার পর উত্তর দেখো সেই 196, সেই 196। দেখো তো যা তোমরা এখানে শিখলে এই প্রমাণটা করার সময় শুধু মানগুলো বসিয়ে গুণ করলে তারপরে যোগ করলে একই উত্তর কিন্তু পাওয়া যাচ্ছে। তো এই জাতীয় অঙ্ক হতে পারে, এটা হলে একটু নাম্বার বেশি থাকবে, হয়তো 3 মার্কস থাকবে। আর কিছু খুব সহজ হয়, জাস্ট ভ্যালু বসাও, 2 নম্বরের যে অঙ্কগুলো হয়, যেমন ধরো এখানে দেখো 20 মিটার উঁচু একটি মিনারের শীর্ষ থেকে 100 গ্রাম ভরের একটি বস্তুকে নিচের দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো। ভূমিতে আঘাতের আগের মুহূর্তে বস্তুর গতিশক্তি কত হবে? তাহলে এখানে দেখো সিজিএস এ রয়েছে 100 গ্রাম ভর, তাকে কেজিতে করলাম, এসআই বেগ, এসআই রয়েছে, উচ্চতা রয়েছে, তাহলে ফর্মুলা আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। এখান থেকে ভি বের করে নিলাম। কেন ভি যদি বের না করি তাহলে গতিশক্তির যে রাশিমালা হাফ এমভি স্কোয়ার সেখানে বসাবো কি করে, এই জন্য ভি বের করো প্রথমে, তারপরে গতিশক্তির রাশিমালা যদি স্থিতিশক্তি যেহেতু বলেনি এখানে, বললে তো সহজই ছিল, এম জি মানে 9.8, এইচ মানে 20 বসালে সেখান থেকে উত্তর পেতাম। কিছু গতিশক্তির পরিবর্তন নিয়ে কিংবা স্থিতিশক্তির পরিবর্তন নিয়ে সেখান থেকে ভরবেগের পরিবর্তনের অঙ্ক হয়। যেরকম ক্রিকেটে ব্যাটসম্যান বলকে আঘাত করেছে, বলটা এসেছিল 10 মিটার পার সেকেন্ড বেগে, এবার বোলার দিকে সে আঘাত করে বলটা চলে গেছে 15 মিটার পার সেকেন্ডে, তো গতিশক্তির পরিবর্তন। তাহলে তোমাদের কি করতে হবে, প্রথমে হাফ mv1 স্কোয়ার করে গতিশক্তি বের করতে হবে, তারপরে হাফ mv2 স্কোয়ার ধরে গতিশক্তি বের করতে হবে, দুটোকে বিয়োগ করতে হবে। সেই বিয়োগ ফলটা প্রশ্নে কিন্তু দেওয়া রয়েছে, আর v1 v2 দেওয়া আছে, দেখো v1 আর v2। তাহলে হাফ mv2 অন্তিম গতিশক্তি মাইনাস প্রাথমিক গতিশক্তি বসালে শুধু একজনই অজানা, সেটা এম, কিন্তু এম বের করতে বলেনি, বলেছে ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের রাশিমালা কি mv, তাহলে প্রথমে ইউ যদি ধরি তাহলে এম ইউ, পরেরটা mv, তাহলে mv মাইনাস mu। তাহলে কিন্তু তোমাদের বইতে যেটা দেখতে পাচ্ছি আমি, ইউ ধরেনি, তারা v1 ধরেছে v2। এবার তোমাদের যেটা আটকায় আনার সময় যে এখানে তো মাইনাস হবে, আবার আরেকটা মাইনাস কেন, ব্যাপারটা কি হয়, বল গেছিল এইভাবে, ব্যাটে ধাক্কা লাগলো, এখানে ব্যাটের বিপরীত দিকে বলটা এসছে, তাহলে v1 এইদিকে হলে v2 এইদিকে হচ্ছে না, তাহলে এটা যদি v1 পজিটিভ ধরা হয় এদিকে, তাহলে এটাকে তো পজিটিভ ধরা যাবে না, ওই জন্য এটাকে মাইনাস ধরা হয়েছে, ওই জন্য দেখো এখানে যোগ হয়ে গেছে। একইভাবে আমরা স্থিতিশক্তি নিয়েও অঙ্ক থাকে, যেরকম 100 মিটার উচ্চতা থেকে মাটিতে জল পড়ে অনুভূমিকভাবে নির্দিষ্ট গতিবেগে কি হচ্ছে না গড়িয়ে যাচ্ছে। কোন রকম শক্তির অপচয় যদি না হয় জল কি বেগে পড়ছে, মানে গড়িয়ে যাচ্ছে কোন বেগ নিয়ে। এবারে কত উচ্চতা থেকে পড়েছে না 100 মিটার,
তাহলে এমজিএস ফর্মুলা আমাদের এমজিএস, তো এম তো দেওয়া নেই থাক, কোনো অসুবিধা নেই। তাহলে সেই স্থিতি শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে? গতিশক্তিতে। আর তো কোনো শক্তি রূপান্তর হওয়ার সম্ভাবনা নেই এখানে। তাহলে আর যদি থাকেও সম্ভাবনা, সেটা কিন্তু প্রশ্নে বাদ দেওয়া হয়েছে। হয়তো কিছুটা তাপশক্তিতে রূপান্তরিত হবে, কিন্তু সেটা নিয়ে কোনো এখন আলোচনা নেই, তাহলে আমি ধরবো না। তাহলে এমজিএস ইকুয়ালস টু হাফ এমভি স্কোয়ার। দেখো এম এর মান না দেওয়া সত্ত্বেও দুদিকে এম থাকার জন্য সেটা কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা সহজে ভি সমান √2GH পেলাম, সেখানে মান বসালাম, উত্তর পেয়ে গেলাম। এইভাবে বিভিন্ন অঙ্ক অনুশীলন তো অনেকগুলো রয়েছে প্রশ্নগুলো, তবে এমসিকিউ, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত সবগুলো খুঁজবে। গাণিতিক উদাহরণ রয়েছে, তো গাণিতিক প্রশ্নাবলী দেখবে। যেগুলো পারবে না সেগুলো আমাকে জানাবে, সেগুলো আমি তোমাদের জন্য করে দেবো। তোমরা আগে টেক্সট পার্টটা ভালো করে পড়ো, এক্সাম্পলগুলো ভালো করে দেখো, তারপরে অনুশীলনটা করো। আমরা পরের ভিডিওতে পরের অধ্যায় তাপ কিছুদিন পর শুরু করব। ওকে, বাই।